হয়তো জীবনযাপন দিয়েছে, আপনারা দীর্ঘদিন যাবত দেখেছেন গণরুম কালচার, রেস্টুরেন্ট কালচার। আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে না। স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল, এতগুলো দল আসলে গেল, কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ ব্যবহার করে গেল। তারা মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে গেল, কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটেট করার জন্য যেগুলো ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল আসলে তা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথেষ্ট পরিমাণ, যতটুকু প্রয়োজন যাতে সে সিট পায়, ঘুমানোর জায়গা ঠিক মতো পায়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চাইলে পারতো না যে ফলের ডালটা যেন একটু ঘন হয়, শিক্ষার্থীরা যাতে ঠিকমতো খাবারটা খায়, তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে, এই জন্য একটু তদারকি করতে? তারা কি আসলে করেছে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইচ্ছাটাই নাই যে আপনার ডালটা ঘন হবে নাকি নাকি যেটা আপনি যাবেন। এখন পর্যন্ত এই অভ্যুত্থানের 1 বছর হয়ে গেছে, আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে ফলের যে ডালের যে ঘনত্ব দেখে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে একটু পানি রেখে গেছে। ওটাকে আমরা অনেক সময় বাড়ি থেকে যার প্রথম আসে ফলে তখন মনে করে এটা হয়তো কারো হাত দেওয়া পানি হয়েছে, এটা আসলে ওটা না। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেছে, চেঞ্জ আসে নাই। এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মেধার মূল্য, তাকে ওই আধা পানি কোনো ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যেমন কিছুদিন আগে আমাদের শিক্ষার্থী লিজা মারা গেছে, আপনারা তো জানেন। তার যে অসুখ সেটা যদি সে সঠিক সময় জানতে পারতো তাহলে তো হয়তো ট্রিটমেন্টটা নিতে পারতো। অকাল এত সমান যাচ্ছে না ভাই, একটু বসবে না, কষ্ট করে মেডিকেল সেন্টারে আর একটু বামের দিকে যান, ডানের দিকে যান। শিক্ষার্থীকে চেক আপ করানোর মতো ফ্যাসিলিটি থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে তাদের মেধার মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজার মতো এরকম অকাল মৃত্যু এভাবে হয়তো মানে পুরস্কৃত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের লাইব্রেরিতে আপনি যাবেন বা হলে আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে একটা টেবিল ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারে না। আপনি লাইব্রেরিতে যাবেন, লাইব্রেরিতে একটা টেবিল বা চেয়ারের জন্য আপনাকে এখন পর্যন্ত প্রতিযোগিতা করতে হবে। এরকম আরও অনেক সংকট আছে, সংকটের কোনো অভাব নেই। তো এত সংকট সমাধান এখন ডাকসু ইলেকশন হচ্ছে, অনেকে অনেক কথা বলছে, শুনেছি, ভাবছি, আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে হয়তো একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে, পরিবর্তন আসবে, পরিবর্তন আনতেই হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ এই ডাকসুকে প্রায়োরিটি দিবে কি দিবে না, নাকি আবারও ঠিক যেভাবে দেখেছি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছিল, এইভাবে একদম খামচি দিয়ে ধরে নিয়ন্ত্রণ করছিল, আবারও কি সামনে কোনো গভর্নমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে নিয়ন্ত্রণ করা হবে? আবারও কি শিক্ষার্থীদের কপালে ওই গণরুম গেস্ট রুমে লেখা আছে শিক্ষার্থীদেরকে ক্লাস বাদ দিয়ে কি আবারও সেই মিছিলে যেতে হবে? শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে কি আবারও সেই মানে গেস্ট রুমের যে নির্যাতন সেটা সহ্য করতে হবে? এই যে সম্ভাবনাগুলো এবং এই যে ভয়ের সম্ভাবনা, এই ভয় এখন পর্যন্ত না আমাদের মধ্যে থেকে কাটে নাই, এই ট্রমাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে থেকে কাটে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বহিরাগত রোধ করতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেধার মূল্যায়ন হিসেবে আমাদের বোনরা, আপনারা এটা জানেন কিনা, আমাদের শিক্ষার্থী বোনরা যারা আছে তারা প্রত্যেকটা দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে যেভাবে ইফটিজিংয়ের শিকার হয়, আমরা হয়তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে সেটা জানি না, কারণ এই কথাগুলো আসে না সামনে। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিচ্ছে না? এটা কি আমাদের কাম্য ছিল? তো আসলে আমাদের অনেক অভিযোগের জায়গা আছে।
অনেক অপ্রাপ্তির জায়গা আছে, সেখানে ডাকসু আসছে। ডাকসু আমাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার আমরা মনে করছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল, অভিমান ছিল। জানেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে যখন প্রথম পায়ে জখম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি, তারপর সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে ওখানকার অব্যবস্থাপনা নিয়ে প্রথম হচ্ছে আন্দোলন যখন করেছিলাম, অনশনে গিয়েছিলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আখতারুজ্জামান তিনি এসে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটাকে আধুনিক একটা মেডিকেল সেন্টার হিসেবে রূপান্তর করবেন। কমিটমেন্ট দিয়েছিল, আশ্বাস দিয়েছিল, কিন্তু সেই ভিসি স্যার কথা দিয়ে কথা রাখে। আসলে এরকম খালি আশ্বাসই পেয়ে যাই, আন্দোলন করি, সংগ্রাম করি, মাঠে থাকি, লড়ে যাই, কিন্তু আদতে আন্দোলনের ফলে শুধু আশ্বাসই পাই, কিন্তু আসলে সমস্যার সমাধানটা আসলে পাই না। তো এটা আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন, এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার। সো আমি মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আমি মনে করেন আপনাদের একজন কর্মী হতে এখানে আসছি এবং জানান দিতে আসছি আমি আপনাদের একজন সাহায্যকারী কর্মী বন্ধুতে আসছি। এই অনেক তো সংগ্রাম করেছি, আন্দোলন করতে দেখেছেন, কিন্তু যেই জায়গায় অপ্রাপ্তির জায়গা ছিল সেই জায়গা হয়তো পূরণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অভিমান জায়গাটা ছিল এটা পূরণ করার মতো একটা সুযোগ আসতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আমি প্রচণ্ড পরিমাণে দিই। আজকে যে এখানে এতগুলো গণমাধ্যম কর্মী ভাইরা আসছেন, যে আমার নামটা আপনারা জানেন বা চেনেন, এখানে এসে আমার সামনে ক্যামেরাটা তাক করেছেন, এই সাপোর্টটা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সমর্থন না করতো, রেল আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে, স্বাস্থ্যকর সংস্কার আন্দোলনে, এই আন্দোলন সংগ্রামে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে না থাকতো, তাহলে হয়তো আমার লাস্টটা খুঁজে পাওয়া যেত। কৃতজ্ঞতা প্রকাশ করার একটা জায়গা এসছে। তো এত যে পরিমাণ ঋণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মনে হয় একটা সুযোগ এসছে এই ঋণটা পরিশোধ করার। সেই জন্য আমি মহিউদ্দিন রনি এখানে আপনাদের সামনে আজকে জানাচ্ছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকরি নির্বাচনে AGS এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি। ব্যালট নাম্বার 21, AGS 21, এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে, যেগুলো করা যায়, মাত্র আপনাদের কাছ থেকে 365 দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেবো যে আগামী 100 দিনে কী করব, আগামী 10 দিনে কী করব, 1 মাস পর কী করব, 2 মাস পর কী করব, 100 দিনে কী করব, এবং 365 দিন আমার পদক্ষেপ আপনাদের কী হবে। আসলে আমার কোনো দল নাই, বল নাই, আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সচিবালয়, অনেকের লেজুর বিভিন্ন কার্যালয়, অনেকের লেজুর অনেক ভবনে, অনেকের লেজুর নাকি আমার বিদেশে। সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা তাদের লেজুরটা ওখানে গেছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থীতা অনেকে করতে আসছে। কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে, তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি, আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি। কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না, কোনো কার্যালয়ে না, আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আপনাদের হলে জমা দিতে আসছি, আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি, আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি, এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে, একা তো পারবো না, তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসা। এই কথাটুকু বলার জন্য এখানে আসা, এর বেশি কিছু আর আসলে বলার নেই। আর পিছনে হয়তো বা দলবল নাই, তো একা দাঁড়িয়েছি, অনেক কথা, যত কথাই বলা হচ্ছে এখন নিজেকেই বলতে হবে। আর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন, আপনারা বলবেন, আমি শুনবো, এবং কীভাবে সমস্যার সমাধানগুলো পাওয়া যায় একসাথে নিজের বিষয়ে সমস্যার সমাধান এটুকু জানান দেওয়ার জন্য সবাইকে ডাক। ধন্যবাদ। মোটামুটি প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে, আপনি প্রায় শেষের দিকে এসে আত্মপ্রকাশ করছেন। আত্মপ্রকাশে কোন কোন বিষয় চিন্তা করে আপনি যেইটা আত্মপ্রকাশ করবেন
প্রশ্ন এবং আপনি বলছেন আপনি একা, তাহলে প্রচার প্রচারণায় চ্যালেঞ্জিং হবে কি আপনার জন্য? আচ্ছা, এখন মূল ব্যাপারটা হচ্ছে সমস্যার সমাধান করা, তাই না? তো আমরা তো ভাই মাঠের মানুষ। এখন এতদিন ছিলাম, আপনারা কমিশন সবাই জানেন যে স্বাস্থ্যকার সংস্কার আন্দোলনে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপন এবং স্বাস্থ্যকার সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে বরিশালে। আসলে আমি এই সেক্টরে এত বড় সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারিনি যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে, আমি ঢাকা আসতে পারি। তবে ইচ্ছা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল, দায়বদ্ধতার জায়গা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এটিএস এর ফর্ম তুলে নিয়ে গিয়েছিলাম এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা, আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা, জুলাই যোদ্ধা যে 17টা গুলি খেয়েছে সোয়ান, তাকে হচ্ছে পুলিশ ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে। তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আর এখানে সময় না দিয়ে ডিরেক্ট ওখানে চলে গেছি, যারা সহপাঠী ছিল, বন্ধুরা ছিল, সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল কয়েকজনকে জানাতে পেরেছি এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে এবং তারা 1 মাসের সময় চেয়েছে, তাদেরকে 50 দিনের সময় বেঁধে দিয়ে ঢাকায় আসার একটা সুযোগ পেয়েছে। আমাদের সহযোদ্ধাদের একটু ছুটি নিয়ে সহযোদ্ধাদের কাছ থেকে ঢাকায় এসেছি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যকার সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া। সেটা তো ফেরি হয়ে গেছে। আচ্ছা, ইশতেহার ব্যাপারটা খুব দারুণ, নাইস কোয়েশ্চেন ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন, আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যত বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছি। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সম্ভব করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতিতে। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যে লড়াইটা করতে নামছি, আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশতেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, কোনো ইশতেহার দিব। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়ে করতে চাই। আগামী 2 দিনের মধ্যে আমি 10 দিনে আমি এটিএস হই, তাহলে 10 দিনে কী করবো সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছে জানবো। 1 মাসে কী করবো সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কী করবো সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে হচ্ছে জানাবো এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছিল, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিচ্ছ, তাহলে তোমার লেজুর কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়ে করবো। যা কিছু একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা দিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা, এইটুকু চিন্তাভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আসলে আমাদের ছোটো বোঝো নাই, আমরা মিষ্টি কথা বলতে পারছি না, আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না, কারণ আমরা এত পরিমাণ স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ হচ্ছে মানে ফাইট করতে হয়েছে, এত পরিমাণ লড়াই করতে হয়েছে, মানে তর্ক করতে করতে আমাদের মুখটা কর্কশ হয়ে গেছে। যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি, ক্ষমা প্রার্থনা করছি। তবে কীভাবে কথা বললে আপনাদের কথাগুলো, আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন, এটা যদি কাইন্ডলি বলেন, আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি, বিশ্বাস করেন, মুখে ভাষাগুলো হচ্ছে কর্কশ হতে পারে কিন্তু আন্তরিকতা কোনো ঘাটতি থাকবে না, সর্বোচ্চ চেষ্টা থাকবে। আপনি বিগত সময়গুলোতে মহিউদ্দিন রনি নামে পরিচিত অর্জন করেছেন, এইবার যে নির্বাচনটা করছেন আপনার কাছে এরকম পরিস্থিতি আপনাকে জিতিয়ে দেবে এবং এতগুলো ছাত্রের কাছে পৌঁছবেন কীভাবে? আপনার প্রচারণা
প্রচারণার বিশেষ মাধ্যম আসলে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, বা অতিরঞ্জিত কোনো কিছু আসলে করতে চাচ্ছি না। এখন আমি ধরেন আমার পিছনে কেউ টাকা ঢালবে না, আমার কোনো দল নাই, আমরা সবাই জানি। আর আমি কেউ যদি টাকা ঢালতে আসে সেগুলো হয়তো নিব না, কারণ আমি কমিটেড। অনেকে এখন পর্যন্ত অনেকে প্রপোজাল দিয়েছে, কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে আপনাদেরকে, যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই, তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্ল্যাশ করবে। তো সেই জন্য আমি আসলে কারো কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না। এবং আপনারা এখন কথা হচ্ছে ধরেন মহিউদ্দিন রানী, আপনারা আমাকে চেনেন, আমার নাম মহিউদ্দিন রানী, আপনারা জানেন। এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা, কতটুকু আমার অনেক দায় আছে, অনেক ভুল আছে, অনেক অনেক হচ্ছে অসফলতা আছে। সেগুলো যদি একটু বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন, যদি একটু পরামর্শ দেন, আমার মনে হয় আমি বিশ্বাস রাখি, মানে ওই ইচ্ছা শক্তি আমার আছে, উদ্যমটা আমার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করতে পারবো, এটুকু গ্যারান্টির সাথে বলতে পারি। পরিচিতি না, আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার শক্তি।